আমাকে জুম করো। নমস্কার বন্ধুরা, একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের আসতে মিনিট 10 দেরি হয়ে গেল, সেই জন্য আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই সঙ্গে কিছুক্ষণ অনুষ্ঠানে আমাদের সঙ্গে অনেক গুণী মানুষ যেমনি আছেন, তেমনি বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশু, কিশোর, কিশোরী এবং আরো কিছু মানুষ আমাদের সঙ্গে ধীরে ধীরে যোগদান করবে। বছর দুয়েক আগে যখন ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান শুরু হয়, তখন অনেক সংশয় ছিল আমাদের মনে যে এটা লোকে কিভাবে গ্রহণ করবে না করবে, কারণ যাদের নিয়ে আমরা কাজ করি তাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা এবং তাদেরকে নিয়ে কাজ করা কতটা সহজ হবে এই নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে আজ দেখতে দেখতে ১০০তম পর্বে এই সঙ্গে কিছুক্ষণ অনুষ্ঠান এলো এবং আপনাদের সকলের ভালোবাসায়, আশীর্বাদে এবং শুভকামনায় আজকের এই ১০০তম পর্বে আমরা যাদের পেয়েছি আগে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। স্ক্রিনের ঠিক ওপরে আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত, কিচ্ছু করে আলাদা পরিচয় দেওয়ার নেই, প্রাইসের একদম প্রথম দিক থেকে যে মানুষটার সঙ্গে আমাদের সম্পর্ক ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মানুষ, একদম কাছের মানুষ যাকে বলে সত্যি করে, সেই শুভেন্দুদা, শুভেন্দু মাইতি। শুভেন্দুদাকে আমাদের নমস্কার। আর আছেন আমার স্ক্রিনের ঠিক নিচে, আপনারা সকলে যারা মুর্শিদাবাদের মানুষ তারা তো চেনেনই, এছাড়াও যারা শিশুদের নিয়ে কাজ করেন বা শিশুদের নিয়ে কাজ করার খোঁজ খবর রাখেন তারা জানেন আমরা সকলে নির্মল কাকু বলি। সেই নির্মল কাকু, নির্মল সরকার, সূর্য সেনার কর্ণধার, এবং ওনার যেটা সব থেকে একটা আমাদের গর্বের কথা যে একটি শিশু বই মেলা, আমি যদি ভুল না করি বোধহয় ৪২ বছরে পড়লো, তাই তো নির্মল কাকু? ৪২ বছর তো? আপনার মিউট হয়ে আছে, মিউট হয়ে আছে মাইকটা, তো আনমিউট করে নিন। করেছি ৩০ বছর। ও ৩০ বছর মেলাটা? ৩০ বছর। আচ্ছা 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 আচ্ছা। তো নির্মল কাকুকে নমস্কার আমাদের সকলের পক্ষ থেকে। আর আছেন আমাদের সঙ্গে, কি বলবো, মানে এরকম মানুষ যার বিরাট পরিচয়, অনেকগুলো দিক, কিন্তু অত দিতে গেলে আজকে অনুষ্ঠান আমাদের ওটা করে কেটে যাবে। তার যেটা বলা যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে এবং এখনো আছেন বিভিন্ন সময় থেকেও, যেটা সব থেকে আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে যে তার শিশুদের, কিশোরদের নিয়ে কাজ করা এবং একটা অন্য ধরনের কাজ। একটি অনুষ্ঠান আমি গেছিলাম দমদম একটি হলে, সেখানে দেখে আমি অবাক হয়ে যাই এবং এত শান্তভাবে উনি কাজটা করে যাচ্ছিলেন। তো সেই থেকে দেখে আমি ওনার সত্যি কথা বলতে ফ্যান হয়ে যাওয়া যাকে বলে, এবং শুভেন্দুদার আমি ফ্যান, সেরকম ওনারও আমি ফ্যান হয়ে গেছি সেটা দেখে। তো সেই অলোক কর, তার একটি সংগঠন আছে ওনাদের সকলের ছোটা মোটা বলে, তাকে প্রণাম আমাদের পক্ষ থেকে, এবং সেটা উনি বলবেন কি ধরনের কাজ এবং সবকিছু। তো আমরা প্রথমেই যাই শুভেন্দুদার কাছে যাই। শুভেন্দুদা আনমিউট করতে হবে, ওটা মিউট হয়ে আছে, আপনার মাইকটা আনমিউট করতে হবে শুভেন্দুদা। হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, আমি হ্যাঁ বলো। আগে বলুন শরীর কেমন আছে? শরীর নিয়ে ভেবে লাভ কি এত? চলো, আমি জানতাম এই উত্তরটাই আসবে। সম্পূর্ণ সুস্থ আছি এ কথা বলাটা মিথ্যাচার হবে। আছি, ঠিক আছে। আমি তো রণক্ষেত্রে থাকা মানুষ, এত সহজে হার মানি না। একদম, মানে আমি একটা কথা বলতে পারি শুরু করতে গিয়ে যে আমার 2 লাইনের কবিতা আছে, তাহলে বলতে অনেকটা কথা বলা হবে। পরম বন্ধুর মতো নির্মম
শত্রুর মতো, পরম বন্ধুর মতো, নির্মম শত্রুর মতো মৃত্যু এসে আমার পাশে দাঁড়ায়। আমি তাকে বলি, আমার এখন সময় নেই, পরে এসো। বোধহয় কিছুটা বলা গেল। আপনাকে অনেক বছর ধরে দেখছি, তো আমি সত্যি বলছি অনেক মানুষকে দেখেছি, এরকম মাটির কাছাকাছি মানুষ আমি বোধহয় প্রায় দেখিনি বলা যায়, মানে সেই কবে থেকে। এবং কি বলবো, যখন যেভাবে বলেছি সেইভাবে আপনি আমাদের পাশে থেকেছেন। তো আপনি আমাদের এইসব ছেলে মেয়েদের ওয়ার্কশপ করিয়েছেন, কর্মশালা করিয়েছেন, তাদের পাশে থেকেছেন। তো শুভেন্দু একটা ওদের উদ্দেশ্যে গান হোক প্রথমে, তারপর আবার একটু কথা বলবো। আচ্ছা, গান গাই। আমাদের এ রাজ্যে লোকসঙ্গীত চর্চার ভেতরে সাধারণত, মানে এই রাজ্যের মানুষের ভেতরেও রাঢ়বঙ্গ বাদ দিলে বাকি মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের শিল্পীদের ভেতরে ওপার বাংলার গানের চর্চা বেশি লোকশিল্পীদের কাছে। আমি একটি এপার বাংলার গান গাই, নীলকণ্ঠের একটি প্রাচীন পদ আমি গেয়ে শুনি। আমার যতদিন যায় তত কাজ বাড়ে, অবশ্য কভু মিলিল না। আমি বসিয়া নিশ্চিন্তে করব হরির চিন্তে, এমন সময় আমার আসিল না। আমার যতদিন যায় তত কাজ বাড়ে, অবশ্য কভু মিলিল না। বাল্যকাল খেলায় গত হলো মন, রসবিলাসেতে গেল রে জৈবন। বাল্যকাল খেলায় গত হলো মন, রসবিলাসেতে গেল রে জৈবন। কোন জরা ব্যাধি এসে অন্তিমে এখন বিড়ম্বনা হেতু কামনা। আমার যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর কভু মিলিল না। পিতৃমাতৃঋণ নারী শুধিতে আমি না পারি তাদের চরণ সেবিতে। পিতৃমাতৃঋণ নারী শুধিতে আমি না পারি তাদের চরণ সেবিতে। তাই ভাবিচিতে সমনেলে অন্তে দিবে বুঝি কত যাতনা। আমার যতদিন যায় তত কাজ বাড়ে, অবশ্য কভু মিলিল না। জপে বসি যখন নানা চিন্তা আসে, যত প্রয়োজন সেই অবকাশে। জপে বসি যখন নানা চিন্তা আসে, যত প্রয়োজন সেই অবকাশে। আমি নিত্য নিগ্রহ থাকি গৃহবাসে, করুণা হরির সাধনা। আমার যতদিন যায় তত কাজ বাড়ে, অবশ্য কভু মিলিল না। নীলকণ্ঠ বনে প্রাণ যতক্ষণ
এ মোহমায়া যাবে না কখনো নীলকণ্ঠ বলে প্রাণ যতক্ষণ। এ মোহমায়া যাবে না কখনো। ওহে দয়াময় হরি তব দয়া করি উচাও এ ভব যন্ত্রণা। আমার যতদিন যায় তত কাজ বাড়ে অবসর কভু মিলল না। আমি বসিয়া নিশ্চিন্তে করব হরির চিন্তে, এমন সময় আমার আসিল না। আমার যতদিন যায় তত কাজ বাড়ে অবসর কভু মিলল না। বন্ধুরা, আবার মন ভরে গেল। কি বলবো, আমার তৃপ্ততা আমার মুখে বলা এটা। আপনি একটা শুনলাম নতুন কাজ শুরু করেছেন বোলপুরে। হ্যাঁ, আহ, বাঞ্ছ অসহায় পালক মানুষদের, একাকী মানুষদের পাশে দাঁড়ানো। না, তো আমার উদ্দেশ্যটা একদম আলাদা। পান্থপাদক নামে যে প্রতিষ্ঠান কাজ আমরা শুরু করেছি বোলপুরে, প্রাথমিকভাবে 16 বিঘা জমি আমরা কিনেছি এবং আমাদের নির্মাণ কাজও শুরু করেছি। সারা পৃথিবীতে 33 কোটি বাঙালি বসবাস করে। তাদের এক সুতোতে কিভাবে বাঁধা যায়, বাঙালির হারিয়ে যাওয়া তার লোক সংস্কৃতি, তার লোকাচার, তার সৃজনশীলতা, তার দেশপ্রেম, তার মনীষীদের কথা যা আমরা প্রায় বিস্মৃত হতে বসেছি, সেগুলি আবার নতুন করে বাঙালিদের চর্চার মধ্যে, নতুন প্রজন্মের মানুষদের চর্চার মধ্যে কিভাবে আনা যায়, সেই জন্যই সেই চেষ্টা করার জন্য এই প্রতিষ্ঠা। আমরা এর যে দলের যে নাম অনুলিখনটি করেছি সেটা হলো 33 কোটি বাঙালির সাংস্কৃতিক আশ্রয় ভূমি। বাহ, শুরু করেছি কাজ, ওটা শেষ করে যাও। একদম একদম। না, এটা সত্যি আমি শুনছিলাম যে এরকম একটা কাজ আপনি শুরু করেছেন। আর একটা হচ্ছে ধরুন, যাদের নিয়ে প্রাইস কাজ মূলত করার লক্ষ্য নিয়ে করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সেই সব যারা বিশেষ চাহিদা সম্পন্ন, সমাজে পিছিয়ে পড়াদের নিয়ে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি, যেটা আমাদের সাহস যোগাবে? ও কল্যাণটা চলে এসেছে। ব্যাপারটা হচ্ছে আর কিছু নয়, যে বাঙালি তার যে জাতিসত্তার যে বৈশিষ্ট্যগুলি আছে, তার মূল বৈশিষ্ট্য একটা বড় স্তম্ভ হলো অসাম্প্রদায়িক জাতিসত্তা। বাঙালি কখনো খুব সাম্প্রদায়িক ছিল না। তার অসাম্প্রদায়িক যে জাতিসত্তা, সেই জাতিসত্তার বৈশিষ্ট্য, তার সমস্ত গর্ববোধটুকু বাঙালিকে ফিরিয়ে দেওয়ার জন্য সকলের সাহায্য চাইব। এই প্রতিষ্ঠান গড়ে তোলা সহজ কাজ না। 16 বিঘা জমি আমরা কিনেছি, আরো কিনতে হবে। আমরা 25টা কটেজ তৈরি করছি, 4টে অত্যন্ত মূল্যবান সংগ্রহশালা তৈরি হবে, আমাদের কমিউনিটি কিচেন হবে, আর্কাইভ হবে, এমপি থিয়েটার হবে, বিশ্বমানের একটি স্টুডিও হবে এবং সব মানে একদম সব থেকে আধুনিক একটি ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা সারা পৃথিবীর সৃজনশীল বাঙালির সাথে যোগাযোগ স্থাপন করব। বাহ বাহ, এটা যে ছেলেটি ক্যালিফোর্নিয়া থাকে, গান লিখে গায়, তার গানটা আমরা সারা পৃথিবীর বাঙালির কাছে পৌঁছে দেব এই ওয়েব পোর্টালের মাধ্যমে, সারা পৃথিবী জুড়ে। এর জন্য যার যার যতটুকু সাহায্য করা সম্ভব তারা করবেন পান্থপদককে। আপনার পান্থপদক এই সার্চটা দিলে আমাদের বেশ বেশ। তো আমি
এইবার কল্যাণদা যোগ দিয়েছেন। কল্যাণদাকে নমস্কার আমাদের পক্ষ থেকে। কল্যাণদা, সারাদিন রেকর্ডিং গেছে আমি জানি, আমি যখনই ফোন করছিলাম রেকর্ডিং এর আওয়াজ আসছিল। আপনি খুবই ক্লান্ত। আপনার সব প্রিয় মানুষরা আছেন আশেপাশে এবং আপনি আমাদের সকলের প্রিয়, এবং সত্যি কথা বলতে আমাদের আইডল আপনারা সব। তো কল্যাণদা, এরকম একটা কাজ ধরুন, যারা সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, বিভিন্নভাবে কাজ করছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? এবং শিশুদের নিয়ে কাজ, আপনার গুপি গাইন বাঘাবাইন যেমন একটা আপনি প্রোডাকশন করেন, সে তো শিশুদের জন্যই, তো আরো এরকম অনেক গান আছে আপনার, তো সেক্ষেত্রে আপনার বার্তা কি? মানে প্রাইস বহরমপুরকে প্রথমেই আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। এরম একটা অসাধারণ কাজে নিজেদের নিযুক্ত করার জন্য। আসল কথা যেটা, সেটা হলো এই স্পেশাল চাইল্ড যে কথাটা বলা হয়, আমি তো আজকাল যাদের নর্মাল ভাবতাম তাদেরই বেশি স্পেশাল দেখছি। তারা স্পেশালও নয়, তারা অ্যাবনর্মাল আর কি, এবং তারা বুড়ো বুড়ি অনেক কিছুই আছে। কাজেই সেটা ঠিক কোনো মাপকাঠি এইভাবে নেই যে এরা প্রতিবন্ধী, এরা প্রতিবন্ধী নয়। মানসিকভাবে আমরা অনেকেই যথেষ্ট প্রতিবন্ধী। মনের চলমানতা না থাকলে, স্থবির হয়ে গেলে সে তো প্রতিবন্ধী। তা সেখানে এই যে সত্যিকারের যাদের এগিয়ে নিয়ে গেলে সমাজটা অন্য একটা রূপ পেতে পারে, তাদের পেছনে দাঁড়িয়ে প্রাইস যে কাজটা করছে, এর জন্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আমার বার্তা একটাই, যে সবকিছুর ঊর্ধ্বে থেকে, এবং বন্ধু শুভেন্দু যেটা বললো, যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির জায়গা, বাংলা চিরকাল, বাংলার মাটি কোনোদিন এই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি। এগুলোকে একদম একদম। করে একটা গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সবচেয়ে নরম জায়গা তো ধর্ম। আমাদের ছোটবেলায় জ্ঞান হওয়ার পর থেকেই সামনে একটা ঠাকুর দেখিয়ে বাবা মা বলতেন, এই নমো করো, এই এই বলো পড়াশোনা যেন হয়। আর এই যে একটা ধর্ম ভীরুতা আমাদের মধ্যে, সেটা সব জাতের মধ্যে আছে, সব ধর্মাবলম্বী মানুষের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয় ছোট থেকে। তার থেকে বেরিয়ে আসা বড় মুশকিল। কিন্তু একটা জায়গা খুব সত্যি কথা, যে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম বা জওয়ান ছিলাম, তখন আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ 1% ছিল। কিন্তু এখন সেটা এমন ভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক সুপরিকল্পিত ভাবে এটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যে এর বিরুদ্ধে লড়াইটা আমাদের সকলকে করতে হবে। এই বার্তাটা থাকলোই। সঙ্গে এই সংগঠনের প্রত্যেককে আমি আবার আবার অনেক অনেক প্রণামী জানাচ্ছি, বলবো বয়সে ছোট হলেও, যে একটা এমন একটা কাজে তারা উদ্যোগী হয়েছেন যেটা খুব প্রয়োজন। আমি বেশ কিছু এই ধরনের ছেলে মেয়েকে গান শেখাই, এবং বললে ভালো লাগবে যে তাদের মধ্যে একটি ছেলে রেডিওতে অডিশন দিয়ে পাশ করেছে, একটি ছেলে রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দিয়ে সে ওখানে এখন ডিগ্রি কোর্স করছে। এরা সব কিন্তু স্পেশাল চাইল্ড হিসেবে আমার কাছে এসেছিল। কাজেই আমি তোমাদের আর একটা অনুরোধ করছি, যে তোমরা গান বাজনাটাকে এদের সঙ্গে, মানে গান বাজনার সঙ্গে এদের সম্পৃক্ত করার চেষ্টা করো। একদম, গান বাজনার সঙ্গে গান বাজনাটাই আমরা শেখাবো। একদম, গান বাজনাটাই শেখাবো। এটা একদম। যদি ঠিক মতো ওদের গাইড করতে পারো, ওদের কিন্তু একটা উত্তরণের জায়গা বেরোবেই, এটা আমার নিজস্ব ধারণা। কারণ আমি এর ফল পেয়েছি, নিজে দেখেছি। সকলে ভালো থাকুক। আর যারা বিশিষ্ট মানুষেরা আছেন প্রণাম জানাচ্ছি। আর আমাদের যদি কোনোভাবে কোনো কাজে দরকার পড়ে, বললে বেশ সানন্দে আছি, এইটুকু অঙ্গীকার রাখতে পারি। বেশ, এটাই আমাদের প্রণাম। আর আমি একটা লাইন একটু শুনতে চাইবো কল্যাণ দা, একটা লাইন, এটা আমার একটু দাবি, এক লাইন। এক লাইন এই মুহূর্তে, মানে গলাটা তো কাশির থেকেও খারাপ। না, আমরা শুভেন্দু দাকেও ছাড়িনি, শুভেন্দু দাকেও বলেছি, শুভেন্দু দাকে অসাধারণ গায়ক, শুভেন্দু গায়ক। আমি শুভেন্দুর মতো গাইয়ে কি
কি বলবো, নিজের জীবনটা অন্য খাতে বইয়েছে বলে ওকে লোকে গাইয়ে হিসেবে সেইভাবে জানে না। ওর মতো গান গাইতে অনেকেই পারে না। আমি একটু শুরু করে রাখি, এক সেকেন্ড, হ্যাঁ দেখছি হ্যাঁ একটু হ্যাঁ, কিছু যদি পাওয়া যায়। এটা আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে আমার কথা বলা। তুমি নরম রোদের আলো, তুমি সবুজ মাঠের ধান, তুমি শ্রাবণ গোধূলিতে আমার প্রথম লেখা গান, তুমি মেঘের আদর নিয়ে দাও বৃষ্টিতে ভিজিয়ে আমার একলা মনে, তুমি রাতুল অভিমান, তুমি নরম রোদের আলো, তুমি সবুজ মাঠের ধান, তুমি শ্রাবণ গোধূলিতে আমার প্রথম লেখা গান। ঠিক আছে? বেশ ভালো থাকেন কল্যাণ দা। আমি জানি আপনার একটা জায়গায় হুড়োড়ি আছে, তাই আগে ছেড়ে দিচ্ছি। ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। বেশ। আহ শুভেন্দুদাকে বেশিক্ষণ আটকাবো না, শুভেন্দুদাকে ছেড়ে তারপর আপনাদের কাছে আসছি। শুভেন্দুদা শোনা যাচ্ছে? আপনারটা মিউট হয়ে আছে। বলো বলো। হ্যাঁ, আপনাকে আর বেশিক্ষণ আটকাবো না, আপনার শরীর আমি জানি। যেটা হচ্ছে, আমি এক সময় দেখেছি প্রোগ্রামে আপনার সঙ্গে একজন তবলা বাজাতেন, যার কিছু শারীরিক হ্যাঁ, অসুবিধা ছিল। অনন্ত অনন্ত অনন্ত, অনন্ত। মনে আছে না? তো সুতরাং আপনি কাজে করে দেখিয়েছেন, এবং হ্যাঁ, এইসব যেটা কল্যাণদাও বললেন যে আমরা তো সেটাই, অলোকদাও জিজ্ঞেস করছিলেন আমাকে দুপুরে। তা আমরা, আপনিও জানেন, ওয়ার্কশপে গিয়ে দেখেছেন যে আমরা সাংস্কৃতিক ভাবে বিভিন্ন ভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি তো আগেও থেকেছেন, আমি জানি আগামী দিনেও থাকবেন। তাদের জন্য একটা ছোট্ট বার্তা দিন, তারপর আপনাকে আমরা ছেড়ে দেবো, কারণ আপনি জানি আপনার আরো অন্যান্য এনগেজমেন্ট আচ্ছা, আছে। আমি একটা অনুষ্ঠানে এসেছি, আহ, আমি তাদের অনুষ্ঠান শুনবো না, চলে যাব শরীর খারাপের অজুহাতে। এতটা এমন এতটা মানে অসামাজিক জীব হতে ইচ্ছে করে না। অলোকবাবু আছেন, নির্মল বাবু আছেন, তাদের অনুষ্ঠান, তাদের কথা শুনবো না, আমি থাকবো অনুষ্ঠানে, বাহ, কোনো তাহলে অসুবিধা তো কিছু নেই, কোনো বেশ। অসুবিধা কিছু নেই। আর তাহলে এতটা আপনি অসৌজন্য দেখানো স্থির নয়, তাহলে আমার অনুষ্ঠানে আসতে 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 রাজি হওয়াটাই ঠিক হয়নি, বলবো এইটাই যদি হয়। আমি থাকবো আমি অনুষ্ঠানে। এই হ্যাঁ, জন্যই তো আপনি, এই জন্য আমাদের সবসময় আপনি অন্যরকম মনের অন্তঃস্থলে থাকেন। আচ্ছা, আমরা এই একটু জন্য তো। নির্মল বাবুর কথা শুনি, একটু অলোকবাবুর কথা শুনি, তারপর গাইবো। হ্যাঁ, হ্যাঁ, মোট কথা বলবো। বেশ 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 বেশ। ঠিক আছে, কিছু আমি বলার? নির্মল, আহ, আহ, অলোকদা আপনার কাছে একটু পরে আসি, আমি একটু নির্মল কাকুর কাছে যাই। নির্মল কাকু শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে আহ, হ্যাঁ শোনা যাচ্ছে। আমার কথা? সেটা শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে। ঠিক আছে। এখানে আমরা যতজন আছি বোধহয় নির্মল কাকু সব থেকে আমাদের মধ্যে বয়সে বড়। নির্মল হ্যাঁ, কাকু এসছে, একদম প্রথম থেকে বসে আছেন। আর শুভেন্দুদা কে আলাদা করে কি বলবো, আপনারাই বুঝতে পারছেন কেন শুভেন্দুদা আমাদের এত মনের এত কাছের মানুষ, এই জন্য। হ্যাঁ, অনেক, আমরা আমরা জানি, সেটা জানি। মানে প্রতিনিয়ত শিখি আমরা ওনার কাছ থেকে অনেক কিছু। ওনার গানের আমি ভক্ত খুব। সেই তো, নির্মল কাকু যেটা বলার, আপনি শিশুদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, একটা বইমেলার আয়োজন করেন, তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেন, এবং তাদেরকে নীতিগতভাবে অনেক একটা অন্যরকম শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনার বার্তাটা কি? তো আমাকেই আমরা দেখা যাচ্ছে এখন আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে? বলুন। হ্যাঁ আমরা শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শিশুদের নিয়ে ভাবনা চিন্তার মানুষই কম। আমরা শিশু বইমেলা বহরমপুরে করি 1992 সালে, এবং পরবর্তীকালে দেখছি এবার 30 বছর হবে। আর খোঁজ খবর নিয়ে দেখলাম গোটা ভারতবর্ষে বিভিন্ন সূত্রে, গুগলে, নেটে, লোক মারফত দেখলাম
গোটা পৃথিবীতে শিশু বইমেলায় কম হয়। প্রথম 1963 সালে ইটালির বেলোনিয়ায় শিশু বইমেলা হয়। সেটা যেমন ওখানে সেই এর মতো আর কি, সেই শিশু বইমেলাতে ওখানে কপিরাইট হয়, বিক্রি হয়, এবং সেই তার পরবর্তীকালে দেখা যাচ্ছে আর পৃথিবীর অন্যান্য জায়গায় শিশু বইমেলা অত বেশি হয় না। আর পরবর্তীকালে শিকাগোর হাইড পার্কে একটা হয়, তারপরে ভ্যাঙ্কোবার দ্বীপে হয়, আর প্রায় সময় সময় থেকে হয়। পরবর্তীকালে বাংলাদেশে মুজিবুর রহমানের জন্মদিনে হচ্ছে, আমরা করছি। আমাদের যদি দেখা যায় যে সারা ভারতে প্রথম বইমেলার ধারণাটা আমাদের প্রথম, যদি ছোট করে আরম্ভ করেছিলাম, এখনো ছোট আছে জেলায়, মফস্বল জেলায় তো সুযোগ সুবিধা পাই না, প্রচারও পাই না। দুঃখ লাগে, বুক গিল্ডকে একটা চিঠি করেছিলাম, তারা উত্তর দেয়নি। না দেখ, আমরা করি একটা আদর্শগত কারণে, শিশুদের মধ্যে ইতিবাচক কিছু এবং তাদের সৃজনশীলতা এবং তাদের মধ্যে যে জায়গাটাকে আমরা উন্নত করতে পারি এবং শিশুকে যাতে অন্য পথে যেতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা শিশু বইমেলা করি। এবং সূর্যসেনা পরিবার নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আর সূর্যসেনা নামে একটা পত্রিকা আমাদের আছে। সূর্যসেনা নামে আমাদের পত্রিকা আছে, দেখাচ্ছি সবাইকে, দেখবেন সবাই, সূর্যসেনা পত্রিকা। এবং আমরা এই পত্রিকাতেও, এটাও পত্রিকাও 35-36 বছর হয়ে গেল আর কি। এবং আমরা মফস্বল বাংলা থেকে এই পত্রিকা চালাচ্ছি, যদিও এতে অংশগ্রহণ করে রাজ্যের বিভিন্ন জায়গার প্রথিত নাম করা যারা লেখক, তারাও অংশগ্রহণ করেন। এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ছোট দিকে উদ্যোগ করা। আজকে যে প্রাইস যেটা করছে আর কি, এই প্রাইসের যে কাজ আমাদের কাজ প্রায় কাছাকাছি, তো প্রাইস আর বড় আকারে প্রতিবন্ধী শিশুদের নিয়ে বেশি কাজ করে, এবং আমরাও তার সঙ্গে থাকি কিছু সময়। আমরা তাই তাদের যারা কাজ করছে তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং যে শিশু বইমেলা আমরা শুরু করছি, আমাদের তো সারা ভারতে প্রথম, শিশু বইমেলা সূর্যসেনা থেকে আমরা আরম্ভ করেছি। এখন টুকটাক এখানে হচ্ছে, মালদায় বন্ধ হয়ে গেছে, সোনারপুর বন্ধ হয়ে গেছে, মালদা বর্ধমান প্রায় বন্ধ হয়ে গেছে, আমরা চালিয়ে যাচ্ছি। আমরা 30 বছর, এবার হবে 30তম শিশু বই মেলা আমাদের হবে। শিশু বই মেলা করার ক্ষেত্রে শুধু মেলা বই বিক্রি না, আমরা কোনো উলঙ্গ একগাদা ভূতের বই, একগাদা গোয়েন্দার বই আমরা রাখি না, এগুলোকে আমরা নিরুৎসাহ করি। আর শিশু বই মেলা বাধা অনেক আছে, কারণ কলকাতার প্রকাশক আসতে হয় না, লাভ হয় না বলে তারা বলেন যে আমাদের শিশু বই বিক্রি করে আমাদের পেট ভরে না, আমাদের বড় বই বিক্রি না করলে চলে না। সেই জন্য নানা বাধার মধ্যে দিয়েও আমরা বহরমপুর শহরে শিশু বই মেলা চালাচ্ছি। আর যারা প্রাইস যে কাজটা করছে, সেই কাজটাও খুব ব্যতিক্রমী কাজ। শিশুদের নিয়ে আমরা করছি, আরো অনেকে করছে, কিন্তু প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ কিন্তু বিশেষ করে দেখা যায় না। আমি দেখেছি, নিজে সচক্ষে দেখেছি, এরা যারা বিভিন্ন অনুষ্ঠান করতো। আমি আশা করবো যে আজকে যারা এখানে উপস্থিত আছেন, শুভেন্দু বাবু তো আছেন, শুভেন্দু বাবুর সঙ্গে প্রত্যক্ষ আলাপ নাই, কিন্তু ওনার যে মানুষের জন্য যে গান, সেই গানের আমি ভক্ত। অলোকবাবুর সঙ্গে আমার পরিচয় নাই, পরিচয় হলো, আর তার কথা শুনবো আমরা। প্রতুল দা তখন আসেননি বোধ হয়, তার পরিচয় আসবেন কিনা। প্রতুলদা, কল্যাণবাবুর কথা শুনলাম। নির্মল প্রতুলদা মানে ওনার ফোনটা নষ্ট হয়ে গেছে, উনি তাই জন্য একটা বার্তা পাঠিয়েছেন, এবং সেখানে উনি অঙ্গীকার করেছেন যে আমি সামনাসামনি যাব জুন জুলাই মাসে, যখন তোমরা বলবে একদম উনি সে বার্তাটা আমরা শোনাবো। উনি সেদিনই বলছেন যে আমার ফোনটা মানে গন্ডগোল করছে, আর আমি তো ফোনে খুব একটা মানে স্মার্টফোনে খুব একটা ইয়ে নই। তো যাই হোক, প্রতুলদা একটা বার্তা পাঠিয়েছেন, খুব সুন্দর একটি বার্তা, সেটা আমি চালাবো নিশ্চয়ই একটু পরে। প্রতুলদার ছড়ার গান, প্রতুলদার অত্যন্ত ছোটদের জন্য অনেক ছড়ার গান আছে, আমরা শুনেছি বহরমপুর রবীন্দ্রসদনে প্রচন্ড ভালো ছড়ার গান আছে। অন্যান্য গান বড়দের সঙ্গে চললেও ছোটদের জন্য হাততালি দিয়ে সুন্দর ছড়ার গান কারণে আজকে যদি হতো, তাহলে যারা আছে তারা শুনে আর আনন্দ পেত, আমরা পেতাম। এই যে বক্তব্য। নিজে বলছেন যে পার্থ, আমার তো ওইখানে গেলে ওদের যখন হাত ধরি, কোনো অন্ধ একটি বাচ্চা হাত ধরে, তাদের অনুভূতিটা অন্যরকম লাগে। তো আমি যাবো, আমার নিয়ে যাবে, তাহলে নিশ্চয়ই নিয়ে যাবো আমি। তো নির্মল কাকু, আমরা আবার একটু অলোকদার কাছে যাই, অলোকদার কাছে শুনি আপনাদের কাছে। অলোকদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে তো? একদম শোনা যাচ্ছে। সেটা হচ্ছে যে আপনি একটি
অনুষ্ঠানে গিয়ে দেখেছিলাম আপনাদের একটা অনুষ্ঠানে, আপনি একটা অসাধারণ কনসেপ্টে কাজ করেন, এবং সেটা যদি একটু জানান সকলকে। আমি জানি বা দেখেছি, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল হয়ে যাওয়ার পর সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে এই কাজটা করতে গিয়ে, সেটা যদি একটু জানান। আমি প্রথমেই আহ, আহ, নমস্কার সবাইকে, যারা উপস্থিত, যারা যারা দেখতে পাচ্ছি, যারা দেখতে পাচ্ছি না তাদেরও। আর হ্যাঁ, আমি প্রথমেই বলে রাখি আমি এখানে কেন এসেছি, আর আমাকে কেন, আমার ভয় যে পার্থ হঠাৎ আমাকে বলবেন যে আপনি একটা গান গান। আমি সেই ভয় আগের থেকে জানিয়ে রাখি, আমি মোটেই গান গাইতে পারি না। সমস্ত গুণী লোকের মাঝে আমার এখানে ঠাঁই পাওয়ার তো কথা নয়। আমাকে পার্থ কেন ডেকেছেন সেইটা কারণ হলো, আমরা একটি সংস্থা চালাই, তার নাম ছোটা মোটা ফাউন্ডেশন। সেই ছোটা মোটা ফাউন্ডেশন এর কাজ সম্বন্ধে সংক্ষেপে বলি। আমাদের কাজ শুরু করেছি বলা যায় 2017 সাল থেকে। আর মূলত আমাদের উদ্দেশ্য যাই থাক না কেন, এখনো পর্যন্ত মোটামুটি ভাবে সীমাবদ্ধ আছে আর্ট প্রোগ্রাম করা। আর্ট কম্পিটিশন শব্দটা আমরা ব্যবহার করি না, আমরা আর্ট প্রোগ্রাম ব্যবহার করি। আর এই মানে আমাদের কাজ শিশু কিংবা কিশোরদের নিয়ে নয়, ঠিক তার উপরে তরুণদের নিয়ে। আমরা পার্টিসিপেশন মানে আমরা ওই প্রোগ্রামে পার্টিসিপেট করতে বলি 15 থেকে 27 বছর বয়স অব্দি ছেলে মেয়ে। আর এই আর্ট প্রোগ্রাম আমরা যাকে বলে ভিজুয়াল আর্টস কিংবা মানে লেখার মাধ্যম, এইগুলোকেই স্থান দিতে পেরেছি। পারফর্মিং আর্ট, গান গাওয়া, নাটক করা, ওগুলো আমাদের আওতার মধ্যে রাখিনি আমাদের সীমাবদ্ধতার জন্য। আমরা যার উপরে কাজ করি সেগুলো ধরুন এরকম কার্টুন, ক্যারিকেচার, কমিক্স বানানো, পেন্টিং তো আছেই, পেন্টিং, পোর্ট্রেট, ফটোগ্রাফি, পোস্টার করা, গ্রাফিক ডিজাইন করা পোস্টার্স, কিংবা ইলাস্ট্রেটেড স্টোরি মানে লেখাচিত্র কলা, লোকচিত্রকলা, এবং ওই ছবিতে গল্প, এইসব থাকে। এবং স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র, আর থাকে লেখা, ক্রিয়েটিভ রাইটিং, যেখানে কল্পকথা, রূপকথা, উপকথা, লোককথার পুনর্কথন, কেউ যদি তাকে অন্যভাবে সাজিয়ে লেখে, কিংবা তার নিজের ছোট গল্প, অনুগল্প, কবিতা, এই সব নিয়েই আমাদের যে সেকশনটা বলি আমরা ক্রিয়েটিভ রাইটিং, সেইটা। এরকম আমরা প্রত্যেক বছর একাধিক আর্ট প্রোগ্রাম করে থাকি। এই আর পুরোটাই সংগঠিত হয় অনলাইন। আমরা সোজাসুজি কোনো ছবি কিংবা পেন্টিং কিছু গ্রহণ করি না। আমরা তার প্রতিলিপি অনলাইনে পাঠানো সেগুলোকেই সংগ্রহ করে জুরিদের দিয়ে তার বিচার করে তাদের উপযুক্ত মানের যদি হয় তাহলে আমরা একটা পুরস্কার দিয়ে থাকি প্রত্যেকটি পার্টিসিপেন্ট যারা ভালো কাজ করেন। এরকম পুরস্কার আমরা মানে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত এক একজনকে পুরস্কার দেওয়া হয়। এক একটা আর্ট ক্যাটাগরি, আমরা এগুলোকে আর্ট ক্যাটাগরি বলি। যেমন কার্টুন, ক্যারিকেচার একটা আর্ট ক্যাটাগরি, কমিক্স আর ছবিতে গল্প আরেকটা আর্ট ক্যাটাগরি, পেইন্টিং একটা আর্ট ক্যাটাগরি, ক্রিয়েটিভ রাইটিং একটা আর্ট ক্যাটাগরি। এইরকম 6-7টা আর্ট ক্যাটাগরি, শর্ট ফিল্মস, ফটোগ্রাফি, সব নিয়ে আমরা
ঘুরে ঘুরে ঘুরিয়ে ফিরিয়ে আমরা এই আর্ট ক্যাটাগরিগুলোর উপরে আর্ট প্রোগ্রাম করে থাকি। গত বছর আমরা 6টা আর্ট প্রোগ্রাম করেছিলাম, তাতে নানা রকম অসুবিধা হয়েছিল। আমরা শুরু করেছিলাম 2017 সালের বছরে 2টো প্রোগ্রাম করা দিয়ে। 2 বছর ওরম ভাবে চালানোর পর আমরা বছরে 3টে করে আর্ট প্রোগ্রাম করছিলাম। 2021 সালে আমরা 6টা আর্ট প্রোগ্রাম করি এবং তাতে খানিকটা অসুবিধা হওয়ার ফলে এই বছর আমরা 4টে আর্ট প্রোগ্রাম করব বলে স্থির করা হয়েছে। 2টো আর্ট প্রোগ্রাম 19 নম্বর আর 8 নম্বর 20 নম্বর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর বাকি দুটো 21 নম্বর আর্ট প্রোগ্রাম আর 22 নম্বর আর্ট প্রোগ্রাম হবে। 21 নম্বর আর্ট প্রোগ্রামে যেমন গ্রাফিক স্টোরি, ছবিতে গল্প, কমিক্স এইগুলো থাকবে, এইগুলো নিয়ে একটা আর্ট ক্যাটাগরি থাকবে, শর্ট ফিল্মস থাকবে, পোস্টার্স থাকবে। এবারে যারা অংশগ্রহণ করতে চায় তাদের অংশগ্রহণ করার জন্য ইন্টারনেটেই করতে হবে। এখন ইন্টারনেট অনেক বহু মানুষের কাছে আছে, ব্যবহার করতে পারেন। কলকাতা বড় শহর থেকে দূরে হলে, মফস্বলে হলে, গ্রামাঞ্চলে হলে কানেক্টিভিটির প্রবলেম থাকে, এইসব আমরা জানি। কিন্তু এর তৎসত্ত্বেও আমরা এই এরকম ভাবে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেকের কাছে থেকে তাদের কাজ গ্রহণ করতে পারি। আমাদের এই আর্ট প্রোগ্রামগুলোতে শুধুমাত্র কলকাতা শহর নয়, পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে, উত্তরবঙ্গ, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নানা জায়গা থেকেই আমরা এন্ট্রি পেয়ে থাকি এবং খুব ভালো ভালো কাজ থাকে। সেটা ইন্টারনেট না হলে হয়তো সম্ভব হতো না। আর আমাদের এই প্রোগ্রাম শুধু তো বাংলায় নয়, বাংলায় এবং বাংলার বাইরে, এমনকি বিদেশ থেকেও এন্ট্রি দেওয়া যেতে পারে। আমরা এর মধ্যে বিদেশ থেকে অল্প সংখ্যক এন্ট্রি পেয়েছি, তার মধ্যে বাংলাদেশের কিছু পেয়েছি। দুর্ভাগ্যবশত তাদের কোনো অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ করেননি, তার কোনো অ্যাওয়ার্ড দেওয়া যায়নি। একটি মেয়ে, সে ইউকে থেকে, লন্ডনের কোথাও কাছাকাছি কোথাও থাকে, সে এন্ট্রি দিয়ে একটা অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের। সুতরাং আমরা কোনো বাধাবন্ধকতা রাখিনি। একমাত্র বাধা মানে আমাদের কথা হলো যে 15 থেকে 27 বছর বয়স অবধি এই প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। 15 বছরের কম হলে তাদের আমরা বলি যে একটু তাদের অন্যভাবে পার্টিসিপেট করতে বলি, কিন্তু আর্ট প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতে বলি না। আর এই ডিজিটাল হওয়ার পর এটা সুবিধা হয়েছে না অসুবিধা? ধরুন এই কোভিড গেল বিভিন্ন কিছু হয়ে, কিন্তু অনলাইন আপনাদের ব্যাপারটা সেটা ডিজিটাল হয়ে যাওয়ার পর নয়, আমরা শুরুই করেছি ডিজিটাল। হ্যাঁ, আমরা 2017 সালে থেকে শুরু করেছি আর্ট প্রোগ্রাম 1 ডিজিটাল। তার মানে ওইখানে কে এন্ট্রি দিচ্ছে, তার নাম, তার বয়স, তার যেসব তথ্য দিচ্ছে, আমরা বলেছিলাম যে দেখো, আমরা সারাটা জীবন কাটালাম অবিশ্বাসের মধ্যে। শুরুই হয় যেন স্কুলেও যেন অবিশ্বাস দিয়ে শুরু হয়। তুমি এসেছো কিনা সেটা তোমাকে ছাড়া দিতে হয়, স্কুলে দিয়ে জানাতে হয় যে তুমি এসেছো। মানে এইরকম ভাবে শুরু। আর আমরা যারা অফিস কাছারিতে কাজ করেছি তারা তো জানি প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা ছত্র অবিশ্বাস। আমরা শুরু করি এরকম ভাবে যে আমরা শুরু করবো বিশ্বাস দিয়ে, যে যারা পার্টিসিপেট করছে, যারা অংশগ্রহণ করছে, তারা যা বলছে সেটাকেই আমরা ধরে নেব। মানে যদি তেমন মনে হয়, মানে ঠকার ভয় করলে চলবে না। মানে ঠকে তো কেউ, কারো কোনো লাভ হয় না এরকম ভাবে ঠকে। আর এরকম ভাবে কয়েকটা অ্যাওয়ার্ড পেয়ে গেলে তার কিছুই এসে যাবে না, সে নিজেরই যদি ভিতর থেকে কিছু না থাকে।
আমাদের মূল উদ্দেশ্য হলো যে এই তরুণ বয়সের ছেলে মেয়েদের যারা অন্যভাবে ভাবতে পারে এবং সেগুলোকে আঁকার মাধ্যমে লেখার মাধ্যমে প্রকাশ করতে ইচ্ছুক তাদের উৎসাহ দেওয়া, তাদের শিল্পকর্ম মধ্যে তাদের ভাবনা চিন্তা অন্যরকম যাতে বেরিয়ে আসে, আইডিয়াস পাওয়া যায়, সেগুলোকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি। আমি আমার একটু জানার ইচ্ছে, ধরুন মানে আগামী দিনে কোনো সময় যদি এরকম কোনো প্রতিবন্ধী বাচ্চা বা সমাজে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে আপনাদের কাছে আমরা পাঠাতে চাই, তাহলে অনলাইনের মাধ্যমে আমরা পাঠাতে পারি। হ্যাঁ, এখানে আমি বলে রাখি যে আমরা প্রোগ্রাম হয়ে যাওয়ার পর যারা অ্যাওয়ার্ড পেল তাদের আমরা বলি যে তাদের ওই অ্যাওয়ার্ড মানিটা পাঠিয়ে দেওয়া হয়, আর বলা হয় যে তোমরা তো নিজেদের সম্বন্ধে একটু লিখে পাঠাও। আমরা ওই লেখাটা নিয়ে আমাদের ওয়েবসাইটে তার কাজের সাথে দিয়ে দিই। আমাদের ওয়েবসাইট যদি পারেন একবার যাবেন, সবাই দেখবেন একটু। ওয়েবসাইটে খুব সহজ। আমাদের ফাউন্ডেশনটার নাম হলো ছোটা মোটা। ছোটখাটো বাংলায় বলি আমরা। এই নাম যেহেতু এই প্রাথমিকভাবে এটা গঠিত হয়েছিল দিল্লিতে, তাই এটার নাম ওরকম হিন্দি হয়েছে ছোটা মোটা। ওই ছোটা www.chotamota.org CHOTAMOTA.org দিলেই ওয়েবসাইটে পৌঁছানো যাবে। ওই ওয়েবসাইটে যা যা যে কাজ অ্যাওয়ার্ডেড হয়েছে এবং কারা অ্যাওয়ার্ডেড হয়েছেন তাদের মানে তাদের পরিচয়ও পাবেন, তাদের কাজগুলো দেখতে পাবেন। বেশ বেশ। আমরা ওই যে যারা লিখতে বলি আমরা, তাদের মধ্যে এতদিনে বোধহয় একজনের পেয়েছি যে তার সম্বন্ধে লিখতে গিয়ে বলেছে যে তার ওই শ্রবণ শক্তি বাক শক্তি নেই। সে পেন্টিং আর্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডেড হয়েছিল গত বছরই কোনো একটা প্রোগ্রামে, আমার পরিষ্কার মনে নেই। কিন্তু এই বাদে কারা পার্টিসিপেট করছে তাদের এরকম আছেন কি না তাদের মধ্যে আমরা জানি না। আমরা কারণ কোনো ভাগাভাগিও করতে চাই না, কারণ আমার ভয় যে আমরা যথেষ্ট সক্ষম নই সেটা করতে। মানে আমরা উৎসাহ দেওয়ার পরিবর্তে নিরুৎসাহ কিংবা তাদের আলাদাভাবে ট্রিট করে তাদের লাভের চেয়ে ক্ষতি করে দেবো কিনা জানি না, সেই জন্য আমরা ওই দিকে সেটাই ইয়ে করি সেই জন্য। আর যে সকলের সঙ্গে মিশিয়েই করি। আমরা আসবো আবার। আমরা এখন যাব যেটা দিয়ে শুরু করার কথা ছিল, ইন্টারনেটের কারণে হয়নি সমস্যা। হ্যাঁ বললাম একটা আমার শুভেন্দু দার জন্য একটা বলার ছিল আর কি। আমি খুব জানার ইচ্ছে থাকলো ওই 33 কোটি বাঙালিদের নিয়ে আপনারা কি ভাবছেন না ভাবছেন। আর মানে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই ইন্টারেস্টেড ব্যাপারটাতে। আমাকে আপনার দলে নিলে আমি খুব খুশি হব। অলোক বাবুকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন। ঠিক আছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। হ্যাঁ বলুন বলুন। শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বেশ। ডিজিটাল যে কাজটা করছেন এই বয়সে, এই বয়সটা কেন ধরলেন? প্রতিভার প্রকাশটা তো একটু আগে থেকে শুরু হয়। শিশুদের প্রতিভার প্রকাশটা একটু আগে থেকে শুরু হয়। যখন 17 বছর বা 15 বছর বয়স বা 17 বছর বয়স, তখন তো অনেকটা ওদের একটা ম্যাচিওর যাকে বলা ওই পৌঁছায়। আরো আগে থেকে ধরলে তাহলে শিশুদের পক্ষে উপকার হতো না, সেটা বলছে। হ্যাঁ, আমি সংক্ষেপে বলি। আমরা আমাদের উদ্দেশ্যের মধ্যে শিশুদের তৈরি করার কাজ রাখিনি, আমাদের ক্ষমতার বাইরে। আমরা ভেবেছি যে বয়সটাতে বাচ্চারা বাবা মার কথা শুনতে শুরু করে, না শোনা তো ছোটবেলার থেকেই হয়, কিন্তু তারা যে নিজেদের ভাবনা চিন্তা যখন গড়ে উঠতে শুরু করে,
তখন তাদের নানা রকম ভাবনা চিন্তা, যে পাগলামি, এক কথায় পাগলামিকে প্রশ্রয় দেওয়া, তাকে আমাদের কাজ হিসেবে ভেবে নিয়েছি। আমি শিক্ষক হিসেবে একটা অভিজ্ঞতা বলি আপনাকে। হ্যাঁ। বয়স সন্ধিক্ষণ যে আমরা বইয়ে পড়ি, কিন্তু বয়স সন্ধিক্ষণের যে মেজাজ যা গুণাগুণ, সেটা অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। এবং যে কথা বলছেন, অবদ্ধতা করা, বাবার কথা না শোনা, নিজস্বতা গড়ে ওঠা আর কি। হ্যাঁ, লোকে গড়ে তোলা, সেটা কিন্তু আপনাদের আরো আগে থেকে শুরু হচ্ছে। এই জন্য কথা তুললাম যে এটা প্রকৃতপক্ষে ওই 12-13 বছর পর থেকেই, 14 বছর 15 থেকেই হয়, যখন মাধ্যমিক পরীক্ষা দেবে একটা মেয়ে বা ছেলে, তার আগে থেকে শুরু হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, এই বেশিরভাগ ক্ষেত্রে এটা সেই জন্য বলছি যে আপনারা ভাবুন, ভাবতে বলছি আপনাকে করতে বলছি না। আমরা আসবো আমাদের আরেকটি আলোচনার আমাদের আমরা এইসব নিয়ে সত্যি আলোচনা আমরা শিশুদের নিয়ে গত সপ্তাহে দুটো অনুষ্ঠান করেছি। আগামী দিনে আপনাদের সকলকে আমরা চাইবো সেই অনুষ্ঠানে যে আমরা ভাবনার চিন্তার চেষ্টা করছি এই সময় ধরে কি করে শিশুদেরকে ঠিকঠাক একটু পথ দেখানো যায়। তো আমাদের কিছু বিশেষ যারা স্পেশাল চাইল্ড, তাদের অনুষ্ঠান একটা দুটো আমাদের প্রথমে হওয়ার কথা ছিল, কিন্তু ওরা ঢুকতে পারেনি বলে হয়নি। সেক্ষেত্রে আমি প্রাইস শেষে বলবো যে আপনারা শুরু করুন, দ্রুত শুরু করুন, সময় প্রায় শেষের দিকে। আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। শুরু করো, পরিচয় দাও। আচ্ছা, নমস্কার। এ হচ্ছে অমিত সাহা, অমিত কুমার ধর। অমিত কুমার ধর একটি রবীন্দ্রসঙ্গীত এই শোনাবো।
বেশ। আচ্ছা, ইতু ইতু এসছে, আর কেউ এসছে? হ্যাঁ এসছে। চটচট করে এই নাও, ইয়ে আমাদের আর আরেকজন আছে, আরেকজন আছে। বস। পরিচয় দাও। তোমার নাম বলো, নাম বলো। স্বপ্নীল পাল। জোরে বলো। স্বপ্নীল পাল। রে 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 আমায় ছেড়ে দে রে 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 পাখির আনন্দে রে হারে রে আমায় ছেড়ে দে রে রে পাখি মনের আনন্দে হারে রে আমায় ছেড়ে দে রে শ্রাবণ ধারা যেমন বাদুন ধারা শ্রাবণ ধারা যেমন বাদুন ধারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ ফুটে ফেরে বাদল বাতাস যেমন ডাকাত আকাশ ফুটে ফেরে আমায় ছেড়ে দে রে মনের পাখি মনের আনন্দে হারে আমায় ছেড়ে দে রে হারে রে আমায় ডাকবে রে মনের নাচন যেমন সকল কারণ রে হারে আমায় ডাকবে মনের নাচন যেমন সকল কারণ রে বজ্র যেমন বেগে বজ্রে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে বজ্রে ঝড়ের মেঘে আসছে সকল বিন্দু পাতার পৌঁছে রক্ত সকল বিন্দু পাতার পৌঁছে হারে রে আমায় ছেড়ে দে রে সারা মনের পাখি মনের আনন্দে হারে রে আমায় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বাহ, একজন নাচের আছে, একটু সময় লাগবে একটু সেটিং করতে। এখন কি করবে না আমি পরে করবে? হ্যাঁ, আর পরে মানে আমাদের আর সময় শেষ, আমরা ওকে ওর নাচটাকে আচ্ছা আমি তাহলে হচ্ছে একটু 2 মিনিট সময় নিচ্ছি, এরপরে ও নাচ করার পর আমাদের একটা কোরাস গান হবে প্রাইজে। ঠিক আছে, একটু সময়। এই তো না চলে যাবো না, আমরা ততক্ষণ একটু শুভেন্দুদার কাছে ফিরে আসি। শুভেন্দুদার আরেকটি গান শোনার কথা আমাদের, মানে আমাদের মানে কি বলবো, আবদার। হ্যাঁ, আনমিউট করতে হবে শুভেন্দুদা। দেওয়া উচিত ছিল, তা আমরা ভুল করলাম সকলে মিলে। আমি একটা কথা বলি, গান গাওয়াটা বড় কথা না, আবার গাইবো সেটা কথা। বহরমপুর তো রত্নগর্ভা, বহু কৃতি মানুষের জন্ম দিয়েছে মাটি। বহরমপুরের সাথে আমার আত্মীয়তা বহুকাল, মূলত তার নাট্য আন্দোলন এবং তার লোকসঙ্গীত একে ভিত্তি করে। লোকমান ফকিরের আখড়ায় যেতাম বহুকাল আগে আমি। হ্যাঁ, আমার একটা প্রস্তাব আছে যে আমি একবার এই জুন মাসে প্রথম সপ্তাহের পরে একবার বহরমপুর যেতে চাই। আমি যেতে চাই, একটা আমার পান্থপাদপের কথা বলবো এবং বহরমপুরের প্রাইসের ছেলেমেয়েদের সাথে আমি কিছুটা সময় কাটাবো, এবং সেদিন যদি নির্মলবাবু আলোকবাবু থাকেন তাহলে আমাদের বন্ধুত্বটা আরও প্রগাঢ় হবে বলে আমি মনে করি। ওদের নাচের অনুষ্ঠান করছে, ওদেরকে দেওয়া হোক, ওদের দেখি। হ্যাঁ, প্রথমে ওদেরটা হওয়ার কথা ছিল, ইন্টারনেটে ঢুকতে পারছি না, দেখছিলাম বাবাই ঢুকছিল বেরিয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা তখন অন্যভাবে শুরু করি। একটি ছেলে নাচছে। হ্যাঁ হ্যাঁ, ওই ইতুকে আপনার মনে আছে? সেই ইতু বড় হয়ে গেছে এখন। আগে দেখে। আচ্ছা, দোলন্দি রেডি হয়ে গেছে?
দোলন কোথায়? ওই যে দোলন দিয়ে আইসটাকে জুম করতে হবে। ইতু কেমন আছিস? ইতু আচ্ছা, আপনাদের সকলে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটা শেষ হবে প্রাইসের কোরাস গান দিয়ে। ততক্ষণ লাস্ট আপনাদের কাছে একটু একটু করে আমরা ছোট করে একটু প্রতিক্রিয়া নিয়ে নিই। ওরা তৈরি হতে হবে। ফার্স্টে শুভেন্দুদার কাছে যাই, পর্ব আসি। শুভেন্দুদা ছোট্ট করে একটু যদি কিছু বলেন, আমরা শেষ করবো এবার। সব কথা তো প্রকাশ করতে পারে না, কিন্তু ওদের অন্তর্লোকে সহস্র সমুদ্রে ঢেউ খেলে বেড়ায়। ওদের মেধাকে স্পর্শ করার ক্ষমতা স্বাভাবিক মানুষের নেই। স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় ওদের মেধা, ওদের সৃষ্টিশীলতাকে স্পর্শ করা। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আমরা বরং ওদের কাছ থেকে কিছু শিখতে পারি। এই জন্যই বলছি যাবো একবার, প্রাইসের ছেলে মেয়েদের সাথে অনেকটা সময় কাটাবো, একদম যাবো একবার। ঠিক আছে, কতদিনের আমাদের সম্পর্ক সেই। আসুন শুভেন্দুদা, খুব ভালো সময় কাটবে আমাদের সকলকে নিয়ে। নির্মল কাকু, আপনি বলুন আমাদের ছোট্ট করে একদম। খুব ভালো লাগলো। আর পায়েস তো আমাদের এলাকারই জিনিস, সবাই চিনি, কর্মকর্তাও চিনি। এবং এই জাতীয় অনুষ্ঠানটাকে আরো কি করে প্রাণবন্ত করা যায়, শিশুদের নিয়ে আরো ভালো করে কি করে ডিজিটালে করা যায় অনুষ্ঠান দেখতে হবে। কারণ শিশুদের নিয়ে কাজ করার লোকের অভাব, শিশু সাহিত্যের অভাব। কদিন আগে শুকতলাকে দেখলাম, এত দুর্ভাগ্য এমন। সেই জন্য অনুরোধ করব যে মনভাসী বা ইত্যাদি শিশুদের নিয়ে, যদি শিশুদের সংগঠন করছে, শিশু সাহিত্য যারা করে, শিশু মনস্তাত্ত্বিক সবাইকে নিয়ে যদি একটা ভালো করে আগামী দিনে কোনো কর্মসূচি করে ডিজিটালে, তাহলে সে ভালো হবে।
এবং নিশ্চয়ই। আজকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, অফুরান ভালোবাসা। একদম একদম। অলোকদা আপনি বলুন, এবার আপনার কাছ থেকে একটু শুনতে চাই ছোট করে। হ্যাঁ, আমি কি বলবো ভাবছিলাম, তখন শুভেন্দুদার কথা শুনে মনে হলো আমাকে পাল্টাতে হবে কি বলতে চাই। সত্যি আমরা মানে এদের ভাব, এদের চিন্তা বোঝার ক্ষমতা আমাদের কত দূর, সেটা একটা বড় প্রশ্ন। আর মানে আবার ফিরে আসি আমাদের কাজে, ছোটামোটার কাজে আমরা যা করি, পরিচিত যা এলাকায় আমরা কাজ করার চেষ্টা করছি, সেখানে যে ভাবের প্রকাশ সেগুলো আমাদের কাছে পরিচিত, সেগুলোকে আমরা উৎসাহ দিই, মানে তার মূল্যায়ন করি নানা রকম। কিন্তু এমন মানুষদের যাদের ভাবনা চিন্তা, তাদের ভাবনার প্রকাশ সম্বন্ধেই আমরা পরিচিত নই, সেখানে কি করে করবো আমি জানি না, আমার জানা নেই সেটা। কিন্তু যদি তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়, সেখানে আমি ব্যক্তিগতভাবে থেকে শেখার ইচ্ছা তো আছে, কিন্তু এতগুলো ইচ্ছা সামলানো মুশকিল। কিন্তু যদি তেমন একটা অনুষ্ঠান করা হয় বহরমপুরে, অবশ্যই যাব। হয়তো একা যাব না, আরো দলবল আরো কয়েকজনকে নিয়ে যাব। আর যে কাজটা চলছে প্রাইসের, সেটা সাক্ষাৎ দেখার সুযোগ করে দেবে পার্থ, এই আশা রাখি। সবাইকে আমার অভিনন্দন। শুভেন্দুদা বলে দিয়েছে তো, শুভেন্দুদা একদম, আর শুভেন্দুদার কথা আমাদের কাছে আদেশের মতন একদম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতুলদার যে বার্তা, সেটা আমি পোস্ট করে দেবো। তিনি পাঠিয়েছেন একটু সুন্দর একটি বার্তা, এই প্রতুলদাও পাঠিয়েছেন। আমরা একদম লাস্ট অনুষ্ঠানে যাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। আমরা এই গান শুনতে শুনতে অনুষ্ঠানটা শেষ করবো। আর একবার আমাদের প্রণাম, অলোক দাকে আমাদের প্রণাম, নির্মল কাউকে প্রণাম, সকলকে যারা অনুষ্ঠান করলেন, সকলকে ভালোবাসা, শ্রদ্ধা, শুভরাত্রি। আমরা প্রাইস কে বলবো। শুভেন্দুদা কিছু বলবেন মনে হচ্ছে, শুভেন্দুদা? হ্যাঁ, শোনা যাচ্ছে না। এদের কিছু শেখানোর মতো, এদের যারা শেখাবেন, যে শিক্ষক, যে প্রতিষ্ঠান যেখানে ওরা শিখবে, তার বড় অভাব আমাদের দেশে, বড়ই অভাব। প্রতিষ্ঠানের অভাব। সাধারণ স্কুলে তো এরা পড়তে পারে না, এদের বুঝতেই পারে না পড়াবে কি। আমাদের সাধারণ শিক্ষকরা এদের বুঝতেই পারে না। আর এরা যাদের একবার তাদের প্রতি ওরা ছেটে ফেলে তাদের ভালোবাসা থেকে, তারা জীবন কোনোদিন তার পাশে ঘেসবে না। একটি মাত্র মন্ত্র, সেটা হলো ও যেন অনুভব করে যে ওকে আমরা ভালোবাসি, এইটুকু। আমার এক অনুজ প্রতিম শুভ নন্দী মজুমদারের ছেলে, ওর নাম ডোডো, স্বপ্ন নীল ওর নাম। ডোডো স্পেশাল চাইল্ড, ও অদ্ভুত ওর মেধা। ও নিজে নিজে ফেসবুক অ্যাকাউন্ট ওর বন্ধ আবার খোলে, নিজে নিজে তৈরি করে, এবং ওর এক একটি অনুষ্ঠান, ও কিছু কিছু মানে কথা বলার চেষ্টা, নাচের অনুষ্ঠান, সারা পৃথিবীব্যাপী 50 লক্ষ মানুষ দেখেছে একটি অনুষ্ঠান ওর। মানে একটা মানুষের ভেতরে সেরকম কিছু না থাকলে এত মানুষ কিন্তু আগ্রহী হতো না। এবং যারা এই স্পেশাল চাইল্ড যাদের আছে, যে তাদের অভিভাবকেরা, তারা বহু মানুষ যোগাযোগ করছে শুভর সাথে, যে কিভাবে ও মানে এইটা করতে পারছে। শুভ প্রত্যেককেই বলেছে যে আর কিছু না, পরিবার, অর্থাৎ ওকে ঘিরে যারা থাকে, তাদের যে কেয়ারিং, তাদের যে ওর প্রতি মনঃসংযোগ,
এটাকে প্রতিদিন এবং তীক্ষ্ণ মনোসংযোগে রাখতে হয়। ডৌডোর 23 বছর বয়স, কিন্তু মনের দিক থেকে ও 6-7। হ্যাঁ, কিন্তু ওই যে তীক্ষ্ণ নজরটি ছেলের সন্তানের উপর রাখতে হয়, বাড়ির বাবা মা, অভিভাবক এবং ওকে ঘিরে যারা থাকে। সুতরাং যারা আমাদের ওই ওই অঞ্চলের যারা প্রতিবন্ধী ছেলেপুলে আছে, সরি স্পেশাল চাইল্ড যারা আছে, হ্যাঁ, তাদের জন্য আমি মার্জনা চেয়ে নিই। আমি এত কাজ করেছি সারা জীবন, ওদের জন্য কিছু করিনি, সেভাবে ভাবিনি। আর ওদের জন্য ভাবিনি মানে আমার যোগ্যতাও নেই বোধ, সেটা তাই ভাবতে পারিনি। বলো, হ্যাঁ, আমার অনুষ্ঠান চলছে, বলো। আর আমি চেষ্টা করব যে ভবিষ্যতে এই এই যে অবহেলা তার প্রায়শ্চিত্ত করতে। হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা করব। আমি কিভাবে কি করতে পারি আমার চিন্তা থেকে। একবারের জন্য বহরমপুর যাই, সকলের সাথে আলোচনা করে আমরা কাজ করে আসবো। আমি ওদের গানও শেখাবো এসে ওয়ার্কশপ করে। কেমন? ঠিক আছে, ঠিক আছে। খুব খুব আনন্দের কথা। আমরা শেষ করছি অনুষ্ঠান। কালকের গান হতে হতে আমরা অনুষ্ঠান শেষ করব। সকলকে নমস্কার। হ্যাঁ, সুস্মিতা শুরু করো।
বিতর প্রেম আশার বিনয়ে বিতর বিতর প্রেম আশার বিনয়ে ধরা মাঝে শান্তির বাড়ি ধরা মাঝে শান্তির বাড়ি হৃদয় নয় আছে হৃদয় নয় আছে শান্তির বাড়ি শান্তির বাড়ি